আজকে একটা খুব স্পেশাল ডে বন্ধুরা। আজকে সোনার জন্মদিন। 2 বছর আগে 2022 সালের 25শে ডিসেম্বর আমি সোনাকে জন্ম দিয়েছিলাম। হ্যাঁ, দিনটা খুব স্পেশাল একটা দিন, ক্রিসমাস। এই দিনে আমরা ক্রিসমাস সেলিব্রেটও করি আর সোনার জন্মদিনও সেলিব্রেট করি। তবে যবে থেকে সোনা 25শে ডিসেম্বর হয়েছে তবে থেকে এই দিনটা আমাদের কাছে আরও অনেক বেশি স্পেশাল হয়ে গেছে। তবে আগের বছর সোনার 1 বছর বয়স ছিল, তখন ওর বোঝার মতো অত ক্ষমতা হয়নি বলে সেই অর্থে কোনো গিফটের সিস্টেম আমরা করিনি। কিন্তু এবছর ও অনেক কিছু বুঝতে শিখে গেছে, সেজন্য নানান রকমভাবে সোনাকে সারপ্রাইজ করার চেষ্টা করেছিলাম আজকের দিনে। গতকাল রাতেই সোনাকে নিয়ে যে শপিং মলে গেছিলাম সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা অনেকেই উপভোগ করেছেন আনন্দ সহকারে। আজকে সকালবেলা সে সমস্ত সারপ্রাইজেই ওকে দেব করে ঘরটাকে অল্প বিস্তর সাজিয়েছিলাম। গতকাল রাত্রিবেলা সোনা শুতে যাওয়ার আগে জানলায় একটা ব্যাগ ঝুলিয়েছিল, এই ভেবে যে সান্টা দাদু আসবে আর সে ব্যাগের মধ্যে ওর জন্য একটা সুন্দর গিফট দিয়ে যাবে। সেই গিফটটা যদিও কালকেই আমরা শপিং মল থেকে কিনে রেখেছিলাম, কিন্তু কি কিনেছি না কিনেছি সে সমস্ত ওকে একেবারেই দেখাইনি। কিন্তু আশ্চর্যের বিষয়ে ও মা যখন ওকে বললাম, শোনা সান্টা দাদু ওই ব্যাগের মধ্যে কি দিয়ে গেছে দেখবি, তরবর করে আমার কোলে চলে এলো। কিন্তু ওই ব্যাগটার কাছে নিয়ে যেতে ও সবার আগে যেটা ছিল সেটা হচ্ছে 2 টাকা দামের বেলুনটা। এই হচ্ছে বাচ্চাদের মন বন্ধুরা, এত সরল হয় এরা যে এদের কাছে চাওয়া পাওয়ার অঙ্কটা খুবই কম। তারপরে আমি ওকে বললাম, শোনো তুই ব্যাগের মধ্যে হাত দে, দেখ সান্টা দাদু কি দিয়ে গেছে। তখন খুশি মনে ব্যাগে হাত দিতে গিয়ে একটু ভয়ই পেলো যে ব্যাগের মধ্যে কি আছে বাবা জানি না। তারপর আমি হাতটা ধরে বের করে দিলাম, এটার মধ্যে একটা কালার পেন্সিল আছে। সোনা একেবারেই পেন পেন্সিল এই জাতীয় কোনো জিনিস আজ অবধি ব্যবহার করেনি। হ্যাঁ, খেলার ছলে যখন আমি কাজ করি আমার হাত থেকে নিয়ে 1-2বার হিজিবিজি করেছে ঠিক কথাই, কিন্তু ওর পার্সোনালাইজড মানে বাচ্চার জন্য আমি কোনোদিনই পেন বা পেন্সিল এই ধরনের কিছু কিনে দিইনি। এখনকার বাচ্চারা যা চালাক, তারা জন্মের পর থেকেই ফোন ব্যবহার করতে চায়। অনেক কষ্ট করে সোনাকে ফোন থেকে দূরে রাখার চেষ্টা করি, তবে এবার ভাবলাম যেহেতু ওর বোঝার ক্ষমতা হয়ে গেছে সেজন্য রং পেন্সিলটা কিনে দেওয়া যেতে পারে। এরপর ওকে একটা ড্রয়িং খাতাও কিনে দেবো যেটার মধ্যে হিবিয়ে জিবি যা পারে করবে। কিন্তু একটা কিছুতে বাচ্চারা ব্যস্ত থাকলে তাদের স্কিল ডেভেলপমেন্টটাও খুব বেশি করে হয় আর ফোন থেকেও বাচ্চারা দূরে থাকে অনেকটা। যখন আমি ব্যাগ থেকে বের করে দিচ্ছিলাম তখনও বেশ এক্সাইটেড হলেও যখন আমি এই প্লাস্টিকটা খুলছিলাম তখন অধৈর্য হয়ে পড়েছিল, বুঝতেই পারছিল না যে এর ভেতর কি আছে। আমি বারবার ওকে বলছিলাম, শোনা এটা কিন্তু সান্টা ক্লজ দিয়ে গেছে মাম্মাম, রাত্রিবেলা যখন তুমি ঘুমাচ্ছিলে তখন জানলা দিয়ে এসেছিল সান্টা ক্লজ আর আমাদের ঘরের মধ্যে এসে ব্যাগের মধ্যে তোমার জন্য এগুলো দিয়ে গেছে। তো যাই হোক, তখন বুঝতে না পারলেও যখন আমি প্লাস্টিক থেকে এই ক্রেয়ন্সগুলো খুলে ওকে দিয়েছিলাম তখন কিন্তু খুব এক্সাইটেড ছিল আর একদম সারপ্রাইজড হয়ে গেছিলো যে এগুলো কী। আর সাথে সাথে আমার হাত থেকে ছোঁ মেরে নিয়ে না খুব আনন্দ পাচ্ছিল আর খুব মজা করেছে। সত্যি কথা, সোনার মুখে এইটুকু হাসি দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা হয়েছিলাম। আর তাছাড়া আমি ইন্দারকে বারবার করে বলছিলাম যে বাচ্চাদের এইটুকু খুশি মা বাবার জন্য কতটা ইম্পর্ট্যান্ট। জানেন তো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম এই ধরনের সারপ্রাইজ গিফট আমি কোনোদিনই পাইনি। আর আমার মা বাবা সেই অর্থে মেরি ক্রিসমাস আমার মতো করে কখনোই সেলিব্রেট করেনি আমার সাথে। তবে আমার ভারী আক্ষেপ যে বন্ধুরা যখন স্কুলে এসে বলতো যে তোর মা বাবা কী দিয়েছে রে মেরি ক্রিসমাসে, সান্টা দাদু এসে তোর জন্য কী রেখে গেছিলো রে ব্যাগে, তখন আমি কিছুই বলতে পারতাম না। জানেন তো, আমি চাই না সেই জিনিসটা আমার সন্তানের সাথেও রিপিট হোক। সেই জন্য আমার ছেলেকে প্রথম থেকেই শিখিয়েছি যে মাম্মাম মাঝরাতে সান্টা দাদু এসে গিফট দিয়ে যায়, তাই তোমাকেও দিয়ে গেছে, প্রত্যেক বছর দিয়ে যাবে। যদিও জানি যে কয়েক বছর পর সোনা যখন বড় হয়ে যাবে, স্কুলে যাবে, বন্ধুদের সাথে মেলামেশা করবে, তখন ও জানতেই পারবে যে এই গিফটগুলো সান্টা দাদু না ওর মা বা বাবাই গুছিয়ে রেখেছিল ওর দিনটাকে স্পেশাল করার জন্য। কিন্তু তাও যতদিন বাচ্চা আছে, ছোট আছে, ততদিন এগুলোই ওর জন্য মেমোরিজ হবে। এবং বড় যখন হয়ে যাবে, যখন এরপরেও অনেক দূর পড়াশোনা করবে, অনেক বড় বড় জায়গায় পড়াশোনা করতে যাবে, বা পরবর্তীতে যখন ওর বিয়ে হয়ে যাবে, তখন কিছু তো গল্প থাকবে যেটা ছোটোবেলায় ঘটেছে, মা বাবা ওকে স্পেশাল ফিল করিয়েছে, সেগুলো শেয়ার করার মতো কিছু মুহূর্ত তো ওর মনে থাকবে। তো সেই জিনিসগুলোর কথা ভেবেই আমি শুধু ভাবি যে কিভাবে ওর দিনগুলো, এই সমস্ত মুহূর্তগুলোকে স্পেশাল করা যায়। জানি বন্ধুরা অনেক দূরের কথা বললাম, হয়তো আপনাদের শুনতে অন্যরকম লাগছে, কিন্তু আমি এরকমভাবেই ভাবি বন্ধুরা। এই ছোট ছোট মুহূর্তগুলো বাচ্চাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট করতে না খুব হেল্প করে। মেন্টালি বাচ্চাদের খুশি রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তার সাথেই কয়েকটা গিফট কিনেছিলাম,
ওর দাদু আর দিদুকে দেওয়ার জন্য। তো এর মধ্যে কিছুই ছিল না বিশেষ, মায়ের জন্য একটু পান মশলা আর একটা ছোট্ট ঘি কিনেছিলাম, আর ওর দাদুর জন্য হচ্ছে একটা কাপ ছিল যেটা ও নিজেই পছন্দ করেছিল দাদুকে দেবে বলে। আর এখানে সবাই সারপ্রাইজড হয়ে যাচ্ছিল যে কি আছে এগুলোর মধ্যে। তো আমি বললাম এটা ক্রিসমাস গিফট। অ্যাকচুয়ালি আগের বছর সোনা তো অনেক ছোট ছিল, ওর এগুলো না বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু যেহেতু এবছর বড় হয়ে গেছে অনেকটাই, ও বুঝতে পারে সব কিছু। তো সেই জন্যই ওকে দিয়ে দেওয়ালাম। ক্রিসমাসের রিটার্ন গিফট আমরা কোনোদিনই কাউকে দিইনি, যেহেতু বাড়িতে বাচ্চা ছিল না, কিন্তু এখন যেহেতু সোনা হয়েছে, সোনার বোঝার বয়স হয়েছে, তাই ওকে দিয়ে ওর ঠাকুমা, দাদু, দিদা, দাদু সবাইকে গিফট দেওয়ানোর একটা ব্যবস্থা এবছর করেছিলাম। আর ও সেটা খুব আনন্দের সাথে আর কি ও দিদুকে, দাদুকে দিয়েছিল। না না, তবে এখানেই শেষ নয়, তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছিলাম আমরা, কারণ আজকে আমরা যাব একটু ঘুরতে, নানান রকমের প্ল্যান আছে। সেই জন্য আমার মেসো, মাসি সকলে চলে এসেছিলো। সোনা এখানে রেডি হয়ে গেছে। আর এই ব্যাগটার মধ্যে অ্যাকচুয়ালি একটা স্টোরি বুক ছিল, আর সোনার জন্য একটা স্টোরি বুক, সোনার দিদির জন্য একটা স্টোরি বুক, আর ওর একটা বার্থডে গিফট এটার মধ্যে ছিল। তো ওকে বলেছিলাম যে সোনা দিদি এলে দিবি। দিদি মানে হচ্ছে ওর কাজিন সিস্টার, মানে আমার বড় পিসির মেয়ের নাতনি আর কি। তো আমারও নিজের কোনো ভাই বোন নেই, আর সোনারও আপাতত নিজের কোনো ভাই বোন নেই। তো ওকে আমি ওর বইটা খুলে দেখাচ্ছিলাম, তো খুব খুশি। ওই বইটার মধ্যে নানান রকম ফ্লাওয়ার, বাটারফ্লাইজ, এগুলো দেখে না মানে এত আনন্দ পেয়েছে। তারপর ওকে ওর ঘড়িটা দিলাম। আসলে ও খুব সাজতে গুজতে ভালোবাসে। কোথাও গেলে মা নতুন জামা, মা ঘড়ি। এতদিন যখন আমি ঘড়ি পরতাম বা ওর বাবা ঘড়ি পরতো না, তখন বারবার ওইটা নিয়ে বলতো মা ঘড়ি, মা ঘড়ি। তো ওর কাছে না ঘড়ি নেই, তো সেই জন্য একটা ছোট্ট দেখে ঘড়ি কিনেছিলাম ওর বার্থডেতে গিফট করব বলে। প্রত্যেকটা গিফট আমি নিজেই হাতে করে দিচ্ছি, কারণ ওর বাবা ক্যামেরার পিছনে, সে খুব একটা স্বচ্ছন্দ ফিল করছিল না এই দিন ক্যামেরার সামনে আসতে, কারণ সারাক্ষণ দৌড়ঝাঁপ করে এটা ওটা নিয়ে আসা, কেকের ব্যবস্থা করা, তারপরে লাগেজ গোছানো। কারণ আজকে আমরা একটু বেরোবো, আর সোনাকে নিয়ে আমরা যখন বেরোই তখন নানান রকম জিনিসপত্র সাথে করে নিয়ে যেতে হয়, কারণ কিছুক্ষণ পর পর ওকে টুকটাক খাবার দিতে হয়, ওর জল গরম, ছাতু, এই সমস্ত না গোছালেই একেবারে নয়। তো আমি সামনের গোড়ায় রেখে দিয়েছিলাম, তোর বাবা সেগুলোই ব্যাগের মধ্যে গোছাচ্ছিল। তো আমি বললাম যে প্লিজ তুমি একটু ক্যামেরা করে দাও তাহলে। তো অনেক রিকোয়েস্ট করাতে একটুখানি ক্যামেরা করে দিয়েছিল। তবে যত সময় যাচ্ছে একটা জিনিস বুঝলাম যে মেয়ে সন্তান হলে অনেক কিছু গিফটের ব্যবস্থা করা যায়, কারণ মেয়েদের দেওয়ার মতো অনেক জিনিসপত্র থাকে, কিন্তু বন্ধুরা ছেলেদের দেওয়ার মতো জিনিসপত্র খুব কম। আর আমারই এক বান্ধবী আছে, তার মেয়ে আর আমার ছেলে একই দিনে হয়েছে, অর্থাৎ 25শে ডিসেম্বর। তবে আমার ছেলে সকালে হয়েছে, ওর মেয়ে হয়েছে বিকেলবেলা। তো ওর মেয়ের জন্য ও একটা খুব সুন্দর সোনার আংটি বানিয়েছে দেখলাম, আর ওর মেয়েকে জন্মদিনে গিফট করেছে। আসলে সোনার এত বড় আংটি তো ওর মেয়ে পরবে না, ওটা ওর ফিউচারের জন্য আর কি একটা অ্যাসেট হয়ে রইল, বিয়ের সময় হোক বা বড় হয়ে হোক পরতে পারবে। কিন্তু আমার তো মানে সেটাও নেই, কারণ ছেলেদের তো সেই অর্থে সেরমভাবে কিছু কেনার থাকে না, আর যেটুকু এই মুহূর্তে দরকার সেটুকু ওর কাছে আছে। তো সেই জন্য অযথা পয়সা নষ্ট করাটা আমার কাছে খুব একটা ভালো ব্যাপার নয় বলে আমি আর অন্য কিছু কিনিনি এবার। আর এইটা হচ্ছে আমার দিদি, আর এটা আমার দিদির মেয়ে। তো যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, আর ওর ক্রিসমাস গিফটটা ওকে দিয়ে দিয়েছি। ওকেও একটা স্টোরি বুক দিয়েছি, ওই আকবর আর বীরবলের একটা স্টোরি বুক। তো ওটার মধ্যে অনেকগুলো স্টোরিজ আছে, আর ও স্টোরি বুক পড়তেও খুব ভালোবাসে, তো সেই জন্য দিয়েছি। আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। বন্ধুরা বিশ্বাস করুন, আমি অনেক দিন পর এই চিড়িয়াখানায় এলাম, আর আমার বেশ ভালোই লাগছিল, কারণ কলকাতা শহরে এমন অনেক জায়গা আছে যেগুলো আমাদের ঘুরে দেখা নেই। আর অনেক দিন পর যেহেতু আলিপুর চিড়িয়াখানায় এলাম, সেজন্য মনে হচ্ছিল যে ভেতরে কি আছে, কীরকম কী অ্যানিমালস এখন নতুন এসছে, লোকের মুখে তো শুনি, দেখি গিয়ে। তো আমাদের ওলাটা আগে পৌঁছে গেছিলো, আর এই যে সামনে ওলাটা রয়েছে, ওলা না বেসিক্যালি এটা ইনড্রাইভ ছিল, ইনড্রাইভ বুক করেছিলাম। ওইটার মধ্যে মা, বাবা, মেসোমাসিরা ছিল, ওরা পরে এসছে, আমরা আর কি ভাই বোনেরা আর দাদুকে নিয়ে আগে পৌঁছে গেছিলাম। কদিন আগে একজন ভাইয়ের ইউটিউব ব্লগিং দেখে বেশ ভালো লাগছিল, ভাবলাম যাই ঘুরে আসি, কিন্তু ওমা যখন ঢুকলাম দেখলাম এত ভিড়, এত ভিড়, একটা বসার জায়গা পেলাম না, আর এত ভারী ভারী ব্যাগ ছিল। অ্যাকচুয়ালি আমরা খাবার দাবার নিয়ে এসেছিলাম দুপুরবেলা জুয়ের ভেতরেই বসে পিকনিক করার জন্য, আর প্রত্যেক বছর এরমভাবেই আমরা 25 ডিসেম্বরটা সেলিব্রেট করি।
তো বাবা প্রথমে বললো যে না চল একটু পশু পাখি দেখে নিই, তারপরেই না হয় খাবো। আমি চাইছিলাম ব্যাগটা একটু হালকা হয়ে যাক, কিন্তু তখন আমাদের লাঞ্চ টাইম হয়নি বলে আমি বললাম যে ঠিক আছে চলো। তো প্রথমে পাখি দেখলাম, তারপর একটু আধটু এগিয়ে একটা বাঘের খাঁচা ছিল, সেখানে আগে ভাবলাম যে আগে বাঘটা দেখে নিই। ও মা, সে তো কি কোনোভাবেই বাঘ দেখা গেল না, অনেক দূরে। তারপরে দেখলাম বাঘটা শুয়ে আছে, কোনো মতে একটুখানি জুম করে আপনাদেরকে দেখালাম। তারপর তো এই হাতি, স্নো লেপার্ড, জিরাফ এগুলো ছিল, অনেক দূর দূর থেকে দেখতে হচ্ছিল, কারণ এত লোকের ভিড় যে কাছে গিয়ে আসল আসল পশুগুলোকেই দেখতে পারলাম না। এই টুকটাক এই পায়রা ঠায়রাগুলো দেখলাম। ওমা, ক্যামেরা করতে গিয়ে এমন ধাক্কা খেলাম পিছনে, আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। কোনো মতে ক্যামেরাটাকে ধরে এগিয়ে পড়লাম। আর দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য এই ক্লিপটা নিয়েছি। এত ভিড়, এত লোকজন যে কোথায় বসবো বুঝতে পারলাম না। আর এই জায়গাটা হচ্ছে স্নো লেপার্ডের জায়গায়, এখানে এত লোকজনের ভিড় যে আমি ভ্লগিং করতে করতেই যাচ্ছিলাম আর কি, তো পড়ে যাওয়ার জোগাড়, আমি ধাক্কা খেয়ে প্রায় পড়ে যাব। তো তখন ইন্দার বলল যে ছেড়ে দাও, আজকে এখানে কোনোভাবেই ঘোরা যাবে না, আজকে অন্য জায়গায় যাওয়া যাক, কারণ এখানে যদি বেশিক্ষণ থাকা হয় এখানে আমরা সকলে অসুস্থ হয়ে পড়বো। তো ওখান থেকে ফাইনালি বেরিয়ে পড়লাম, আর প্রচণ্ড ধুলোবালি ছিল, সো আমাদেরও আর ভালো লাগছিল না। সেখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়াতে। তো সেখানে সোনার বার্থডে সেলিব্রেশন হচ্ছিল, আর আমরা ক্র্যাকার্স জ্বালিয়েছিলাম। এই টাইমে না সোনা ভীষণ টায়ার্ড ফিল করছিল, কারণ দুপুর হয়ে গেছিলো, আর এই সময় হচ্ছে সোনা ঘুমায়। তো ওর ঘুমানোর টাইমটাতেই আমরা ওকে ঘুম পাড়াতে পারিনি। এর আগের বছর যখন এসেছিলাম তখনও এই সময় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এবছর ঘুম পাড়াতে পারলাম না, কারণ আমাদের ওখান থেকে আসতে আসতেই ভিক্টোরিয়াতে প্রায় 4টে বেজে গেছিলো। 4টের সময় কোনোভাবে একটা জায়গা খুঁজে বসলাম। অবশ্য ভিক্টোরিয়াতে অনেক বসার জায়গা, এখানে যে কোনো একটা জায়গায় বসে পড়লেই হয়। তো একটা খুব সুন্দর আমরা গাছের তলায় জায়গা পেয়েছিলাম, তো সেখানে বসলাম, বসে কেকটা কাটা হলো সবাই মিলে, দারুণ এনজয় করলাম। তখন মনে মনে ভাবছিলাম যে প্রথমেই যদি এখানে আসতাম তাহলে তো খুব ভালো করতাম। তো যাই হোক, এই জন্যই আমার বাড়ির বাকি সদস্যরা সবাই ইকো পার্ক চলে গেছিলো। তার আগেই আমাকে ওয়ার্নিং দিয়েছিল যে এবছর কিন্তু প্রচণ্ড ভিড় হবে, কারণ এর আগের 2 বছর কোভিডের কারণে লোকজন একটু কমই বেরিয়েছে আর কি। এই কেকটাও ভীষণ আমার ভালো লেগেছিল। এটা বাটারস্কচ কেক আনা হয়েছিল মিয়ামোর থেকে। আরও একটা দারুণ গল্প, আজকে সকালবেলা যখন ইন্দারকে বললাম যে তুমি একটু কেকটা নিয়ে আসো, ইন্দার কেক আনতে গেছে, আমি তখন স্নান করতে ঢুকেছিলাম, তাড়াহুড়ো ছিল আর কি বেরোবো বলে। তখন ইন্দার আমাকে ফোন করে বললো যে তাড়াতাড়ি আমাকে বলো যে কোন কেকটা নেব, কারণ এত এত কেক, কিন্তু চোখের নিমিষে সব কেক সেল হয়ে যাচ্ছে, কারণ ক্রিসমাস তো সবাই আর কি ঝটপট করে কেক বুকিং করে ফেলছে। তো আর 5 মিনিট দাঁড়িয়ে থাকলে কিন্তু কেকই পাওয়া যাবে না। সোনা যতদিন না 1 বছর হয়েছে, আমরা প্রত্যেক মাসে ওর বার্থডে সেলিব্রেট করতাম, ছোট করে কেক কাটিংটা হতো আর কি। তো প্রত্যেকবারই আমরা প্রায় সময় চকলেট কেকই অর্ডার করতাম, কারণ আমার পার্সোনালি চকলেট কেক খেতে খুব ভালো লাগে। তো সোনার তো তখন টেস্ট ডেভেলপমেন্ট কিছু হয়নি, তা আমি আমার পছন্দ মতোই কেক আনতাম। কিন্তু এবছর বাটারস্কচ এনেছি, কারণ সবার বাটারস্কচটাই পছন্দ, আর অনেকেই আছে আমাদের ফ্যামিলির মধ্যে যাদের ডায়াবেটিসের মতো সমস্যা আছে, তো তাদের জন্য চকলেটটা খুব একটা ভালো না বলে ওই জন্য বাটারস্কচটাই আনা হয়েছে। আর সত্যি মিয়ামোর এক কেক আমার ভীষণ ভীষণ পছন্দ, আর যে কেকটা আনা হয়েছে সেটাও এত ভালো, এত টেস্টি যে প্রায় অনেকটাই আমি একাই খেয়ে ফেলেছি। এই জায়গাটায় বসার পর এত রিল্যাক্সড ফিল হচ্ছিল, মনে হচ্ছিল এখানে কিছুক্ষণ ঘুমিয়ে নিই। তো যাই হোক, সেটার তো জোনই, প্রায় 4:30 বেজে গেছিলো, তখন আমরা খাবার দাবার বের করলাম। আর খাবারে একদম আজকে সিম্পল মেনু ছিল, ফ্রাইড রাইস, আলুর দম আর পায়েস, যেটা ভীষণ টেস্টি হয়েছিল। আলুর দমটা আমি আগের দিন বানিয়েছি, পায়েসটা মা বানিয়েছিল, আর ফ্রাইড রাইসটাও মা বানিয়েছিল। সোনাকে নিয়ে আমি তখন কোলে বসেছিলাম, সোনাও আমার সাথে একটু ফ্রাইড রাইস খাচ্ছিল। তো তারপর আমরা ঘুরে দেখছিলাম জায়গাটা, এখানে আমি বহুবার এসেছি, আর কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। তো এখানে সবাই মোটামুটি প্রায় 15-20 বার এসে থাকে, আমিও তার অন্যথা নই। তবে আজকের দিনটা যেহেতু ছেলের বার্থডে, সেজন্য আমার কাছে ভীষণ ভালো লাগছিল। তো অনেকক্ষণ ছিলাম, সন্ধেবেলায় এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের দৃশ্যটা ক্যাপচার করে তারপর আস্তে আস্তে আমরা চলে গেছিলাম বাড়ি।